তাহলে এবার ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন। ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশনকে প্রকৃত সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয় না, একে বলা হয় শর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। একে জেনেটিক রিকম্বিনেশন বলা হয়। এটা মনে রাখবে, জেনেটিক রিকম্বিনেশন। ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাকচুয়ালি জেনেটিক রিকম্বিনেশন। কেন একে জেনেটিক রিকম্বিনেশন বলা হয়? কারণ হায়ার অর্গানিজমের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে কী হয়, দুটি প্যারেন্ট জীব থাকে এবং একটি অপত্য জীব সৃষ্টি হয়। কিন্তু এই ক্ষেত্রে কোনো অপত্য জীব সৃষ্টি হয় না, একটি ব্যাকটেরিয়া তার জেনেটিক ইনফরমেশনের কিছুটা রিকম্বিনেশন ঘটে, এই জন্য একে জেনেটিক রিকম্বিনেশন বলা হয়। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া থেকে একটা ব্যাকটেরিয়া তৈরি হবে এবং ওর জিনের কিছু সামান্য পরিবর্তন আসবে, এই জন্য একে শর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয় অথবা একে জেনেটিক রিকম্বিনেশন বলা হয়। ঠিক আছে, তো ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন অথবা জেনেটিক রিকম্বিনেশনকে জেনেটিক রিকম্বিনেশন এটা তিন ভাবে হয়। নাম্বার 1 কনজুগেশন, নাম্বার 2 ট্রান্সফরমেশন, নাম্বার 3 ট্রান্সডাকশন। কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। প্রথমে কনজুগেশন। কনজুগেশনে কি ঘটে, দুটি ব্যাকটেরিয়া, একটি ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, আরেকটি ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল। তোমরা জানো যে কোনো কোনো ব্যাকটেরিয়া এক্সট্রা সার্কুলার ডিএনএ থাকে এবং এই এক্সট্রা সার্কুলার ডিএনএকে বলা হয় প্লাজমিড। এই প্লাজমিড, এই ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার প্লাজমিড থাকে তাকে ডোনার ব্যাকটেরিয়া বলে বা একে এ প্লাস ব্যাকটেরিয়া বলে। যেখানে প্লাজমিড থাকে না তাকে এ মাইনাস ব্যাকটেরিয়া বলে। এবার এই দুটি ব্যাকটেরিয়া বা এই দুই ধরনের ব্যাকটেরিয়া যদি কোনো কারণে পরিবেশে এরা খুব কাছাকাছি আসে, তাহলে এদের মধ্যে যে পিলি থাকে, পিলির একটা ভাগ হলো সেক্স পিল, এই সেক্স পিলি দ্বারা এদের মধ্যে কনজুগেশন টিউব তৈরি হয়। অর্থাৎ এটা কী হয়, দুটি ব্যাকটেরিয়া কাছাকাছি আসে, এদের মধ্যে সেক্স পিলি দ্বারা কনজুগেশন টিউব তৈরি হয়। এই ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়াল, প্লাজমিড, এর জেনেটিক ম্যাটেরিয়াল, এটা এ প্লাস, এটা এ মাইনাস। ঠিক আছে, এরপরে কি হয়, এই প্লাজমিড যে আছে, প্লাজমিডের রেপ্লিকেশন ঘটে। অর্থাৎ এরপরে প্লাজমিড অরিজিনাল ডিএনএ, যে প্লাজমিড রেপ্লিকেশন হয়, দুটি কপি তৈরি হয় এবং একটা কপি কনজুগেশন টিউবের মাধ্যমে এ ভাইরাস ব্যাকটেরিয়ায় প্রবেশ করে। অর্থাৎ পরবর্তীকালে কী হবে, একটা ব্যাকটেরিয়া, এর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল এবং তার প্লাজমিড, এবং আরেকটা ব্যাকটেরিয়া তার জেনেটিক ম্যাটেরিয়াল এবং সেখানে প্লাজমিড তৈরি হবে। তাহলে কী দেখা গেল, এটা এ প্লাস ব্যাকটেরিয়া ছিল, এটা এ প্লাস ব্যাকটেরিয়া পরিণত হলো। তাহলে এ মাইনাস ব্যাকটেরিয়া এ প্লাস ব্যাকটেরিয়া পরিণত হলো এবং এর মধ্যে একটা প্লাজমিড আসলো। প্লাজমিড কিছু জিন বহন করে, যার জন্য এই ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশন হয়। এটাই হলো কনজুগেশন এবং এটাকে বলা হয় জেনেটিক রিকম্বিনেশন। এই ব্যাকটেরিয়া এ মাইনাস ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশন হয়ে এ প্লাস ব্যাকটেরিয়া পরিণত হয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে, ব্যাকটেরিয়া নিজস্ব ডিএনএ প্লাজমিড
অপর একটি ব্যাকটেরিয়া নিজস্ব ডিএনএ। কনজুগেশনটি এটার মধ্যে তৈরি হলো। এবার প্লাজমিড রেপ্লিকেশন না হয়, এই প্লাজমিড নিজস্ব ডিএনএ অরিজিনাল ডিএনএর সঙ্গে প্লাজমিড যুক্ত হতে পারে, প্লাজমিড। তখন এই ব্যাকটেরিয়াকে বলা হয় HFR ব্যাকটেরিয়া, HFR ব্যাকটেরিয়া। এবং HFR ব্যাকটেরিয়া থেকে আবার এইরকমভাবে কনজুগেশন হয়। এবং HFR ব্যাকটেরিয়া কনজুগেশন করার যে ক্ষমতা, সেটা নর্মাল যেভাবে প্লাজমিড রেপ্লিকেশনের মাধ্যমে যেভাবে কনজুগেশন হলো তার থেকে 1000 গুণ বেশি, 1000 টাইমস সম্ভাবনা বেশি। এই জন্য একে হাই ফার্টিলিটি ফ্যাক্টর বলা হয়, হাই ফার্টিলিটি ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে। এবং এই প্লাজমিড সমেত নিজস্ব যে ডিএনএ, এটাকে ইপিজোম বলে, ইপিজোম বলে, এটা মনে রাখবে। এবং কনজুগেশন প্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করে, এর নাম হচ্ছে ল্যাডারবার্গ অ্যান্ড টটাল। এটা মনে রাখবে যে কনজুগেশন প্রক্রিয়াটা প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করে, ল্যাডারবার্গ এবং টটাল। কনজুগেশনে মাইনাস ব্যাকটেরিয়া প্লাস ব্যাকটেরিয়া পরিণত হয়, প্লাজমিড রেপ্লিকেশন হয়ে মাইনাস ব্যাকটেরিয়া প্লাস ব্যাকটেরিয়া পরিণত হয়। এবং প্লাস ব্যাকটেরিয়া যেটা তৈরি হলো মাইনাস থেকে, তার জেনেটিক রিকম্বিনেশন হয়। এইভাবে ব্যাকটেরিয়া কনজুগেশনের মাধ্যমে জেনেটিক রিকম্বিনেশন ঘটে। ঠিক আছে। এরপরে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন প্রকৃতিতে রেয়ারলি অকার, অর্থাৎ এটা প্রকৃতিতে কখন ঘটে বলা মুশকিল, এর পার্সেন্টেজ খুব কম, রেয়ার। তবে ট্রান্সফরমেশন হলো বিজ্ঞানী গ্রিফিথ আর্টিফিশিয়ালভাবে একটি পরীক্ষার মাধ্যমে ট্রান্সফরমেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছিল। গ্রিফিথের এক্সপেরিমেন্টও বলে। এই এক্সপেরিমেন্টে যে ব্যাকটেরিয়া তিনি নিয়েছিলেন তার নামটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট। এর নাম হলো ডিপ্লোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস নিউমোনি হলো এরকম ব্যাকটেরিয়া, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এটা অনেক চেন আকারে থাকে। এই জন্য একে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বলে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস একই ব্যাকটেরিয়া। ঠিক আছে। গ্রিফিথ ডিপ্লোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া নিয়ে ট্রান্সফরমেশন পরীক্ষা করেন। তিনি কীভাবে পরীক্ষা করেন? প্রথমে ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া দুটি স্ট্রেইন আছে, স্ট্রেইন মানে ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় R2 স্ট্রেনযুক্ত ডিপ্লোকক্কাস নিউমোনি, আর একটাকে বলা হচ্ছে S3 স্ট্রেনের ডিপ্লোকক্কাস নিউমোনি। অর্থাৎ একটা হচ্ছে R2, একটা হচ্ছে S3। R2 কোনটা? R2 হচ্ছে এখানে যে ব্যাকটেরিয়ার বাইরে যে ওয়াল থাকবে সেটা হবে রাফ ওয়াল ব্যাকটেরিয়া। রাফ ওয়াল ব্যাকটেরিয়াতে ক্যাপসুল প্রেজেন্ট থাকে। ক্যাপসুল ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর তার বাইরে যে ক্যাপসুল থাকে, ক্যাপসুল প্রেজেন্ট। এটা হচ্ছে স্মুথ ওয়াল ব্যাকটেরিয়া। এখানে ক্যাপসুল অ্যাবসেন্ট। যেখানে ক্যাপসুল প্রেজেন্ট, ক্যাপসুল যদি থাকে তাহলে নন প্যাথোজেনিক হয়, নন প্যাথোজেনিক, মনে রাখবে, নন প্যাথোজেনিক। আর ক্যাপসুল যদি অ্যাবসেন্ট হয় তখন সেটা প্যাথোজেনিক হয়।
অর্থাৎ এটা এই ব্যাকটেরিয়া ডিজিজ তৈরি করতে পারে, এই ব্যাকটেরিয়া ডিজিজ তৈরি করতে পারে না, আর এই ব্যাকটেরিয়া ডিজিজ তৈরি করতে পারে, প্যাথোজেনিক হয়। একে ভিরুলেন্টও বলা হয়, ভিরুলেন্ট, একে অ্যাভিরুলেন্ট বা নন ভিরুলেন্ট বলে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম যে ডিপ্লোকক্কাস নিউমোনি দুটো স্ট্রেন, একটি হলো R2 এবং একটি হলো S3। তাহলে R2 আর S3 যদি আমি এখন দেখি, R2 ব্যাকটেরিয়া অর্থাৎ এটা হলো নন প্যাথোজেনিক, এটা মনে রাখবে, নন প্যাথোজেনিক মানে এটা ডিজিজ তৈরি করতে পারে না। S3 ব্যাকটেরিয়া এটা হচ্ছে প্যাথোজেনিক, অর্থাৎ এই ডিজিজ তৈরি করতে পারে। গ্রিফিথ যে পরীক্ষা করেছিলেন সেটা হলো ইঁদুর বা মাউস নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি কী করেছিলেন, প্রথম যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা হলো প্রথমে এখানে মাউস নিলেন, প্রথমে R2 ব্যাকটেরিয়া নিলেন, R2 ব্যাকটেরিয়া ইনজেক্ট করে মাউসের দেহে প্রবেশ করে দিলাম, মাউস ইনজেক্ট টু মাউস। তাহলে যেহেতু R2 ব্যাকটেরিয়া নন প্যাথোজেনিক, তাহলে এখানে ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারবে না, অর্থাৎ ইঁদুর এখানে অ্যালার্ট থাকবে, অর্থাৎ ইঁদুর মারা যাবে না। 2 নম্বর এক্সপেরিমেন্ট কী করবেন, S3 ব্যাকটেরিয়া নিলেন এবং ইনজেক্ট একই রকমভাবে মাউসে ইনজেক্ট করলেন। যেহেতু S3 প্যাথোজেনিক, রোগ সৃষ্টি করতে পারে, তাহলে এখানে এই এক্সপেরিমেন্টে কী হবে, মাউস ডেথ হবে, মারা যাবে। ঠিক আছে। 3 নম্বর এক্সপেরিমেন্ট করলেন যে হিট কিল্ড অর্থাৎ তাপ দিয়ে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হলো। হিট কিল S3 ব্যাকটেরিয়া নিলেন এবং এই ব্যাকটেরিয়া ইনজেক্ট করলেন মাউসের দেহে। তাহলে যেহেতু হিট কিল S3 স্ট্রেন ব্যাকটেরিয়া, তাহলে এখানেও ইঁদুর অ্যালার্ট থাকবে, মারা যাবে না, তাই না? 4 নম্বর এক্সপেরিমেন্ট কি করলেন, হিট কিল S3 স্ট্রেন নেবেন, তার সঙ্গে R2 স্ট্রেন নিয়ে দুটো একসঙ্গে ইনজেক্ট করলেন, ইনজেক্ট মাউস। তাহলে এখানে ইঁদুরের বেঁচে থাকার কথা না মরে যাওয়ার কথা। হিট কিল ব্যাকটেরিয়া S3 এই ডিজিজ তৈরি করতে পারে না, যেহেতু হিট কিল আমরা এখানে দেখলাম 3 নম্বর এক্সপেরিমেন্টে। আবার R2 ব্যাকটেরিয়া যদি ইঁদুরের দেহে দেওয়া যায় তাহলে রোগ সৃষ্টি করতে পারে না, তাহলে এখানে অ্যালার্ট থাকার কথা। কিন্তু গ্রিফিথ দেখলেন যে এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করে তাহলে ইঁদুরের ডেথ হয়, মারা যায়, ইঁদুর মারা যায়। তাহলে ইঁদুর মারা যায় কেন, এটার এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি আরও কতগুলো এক্সপেরিমেন্ট করলেন, করার পরে তিনি সিদ্ধান্তে আসলেন যে হিট কিল S3 ব্যাকটেরিয়া, হিট কিল S3 সঙ্গে R2 স্ট্রেন নিয়েছিলেন। এবার হিট কিল S3 ডিএনএ R2 ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেছে, অর্থাৎ R2 ব্যাকটেরিয়া S3 ব্যাকটেরিয়ার ডিএনএকে অ্যাকসেপ্ট করেছে। তাহলে বাইরের একটা ডিএনএ যদি অ্যাকসেপ্ট করে তখন এই ঘটনাটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন, এবং R2 S3-তে কনভার্ট হয়েছে, সেই জন্য এখানে ইঁদুর মারা গেছে।
এবং যে R2 ব্যাকটেরিয়া, R2 স্ট্রেনের ব্যাকটেরিয়া বাইরে S3 ব্যাকটেরিয়া বাইরে যে ডিএনএ গ্রহণ করার যে ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয়, এই ক্ষমতাকে, তাহলে এখানে R2 ব্যাকটেরিয়া কি করেছে, হিটকিল S3 ব্যাকটেরিয়া ডিএনএকে বা ডিএনএর অংশকে অ্যাকসেপ্ট করেছে। এই যে ক্ষমতায় R2 ব্যাকটেরিয়া বাইরের ডিএনএকে গ্রহণ করেছে, বাইরের ডিএনএ ভিতরে প্রবেশ করে এই ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে গেছে, এই ক্ষমতাকে বলা হয় কম্পিটেন্স বলে। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমেশন কাকে বলে? বাইরের কোনো নেকেড ডিএনএ বা নগ্ন ডিএনএ কোনো ব্যাকটেরিয়া যদি সেটা গ্রহণ করার ক্ষমতা তাকে গ্রহণ করে, তাহলে সেই ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশন হয় এবং এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সফরমেশন। ঠিক আছে, 3 নম্বর, ট্রান্সডাকশন। এটা কোথায় মনে রাখবে? ভাইরাস মেডিয়েটেড, খুব ইম্পর্টেন্ট, ভাইরাস মেডিয়েটেড ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশন। এটা প্রথম পরীক্ষা করেছিলেন বা আবিষ্কার করেছিলেন ট্রান্সডাকশন পদ্ধতিটাকে বিজ্ঞানী জিন্দার এবং লেলাবার্গ। জিন্দার এবং লেলাবার্গ ট্রান্সডাকশন প্রক্রিয়া আবিষ্কার করে। ট্রান্সডাকশন হচ্ছে ভাইরাসের মাধ্যমে ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশন হওয়া। এটা কিভাবে ঘটে? তোমরা জানো ফার্স্ট ভাইরাস হলো বা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এর ডিএনএ এটা ফার্স্ট ভাইরাস, তার ডিএনএ এখানে লাইসোজাইম উৎসেচকের সাহায্যে এটাকে ডিজেল করে দেয় এবং ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাসের ডিএনএ প্রবেশ করে। তাহলে ফার্স্ট ভাইরাসের ডিএনএ, ফার্স্ট ভাইরাসের ডিএনএ যখন ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে, তখন ব্যাকটেরিয়ার ভিতরে ফার্স্ট ডিএনএ ফাজের দেহের যে প্রোটিন সেটা তৈরি করতে থাকে। এটা ব্যাকটেরিয়াল ডিএনএ। এটা ফার্স্ট ডিএনএ, এর মধ্যে ফার্স্ট ভাইরাসের যে প্রোটিনটা সেটা তৈরি করতে থাকে। এবং ভাইরাসের ডিএনএ পরের ধাপে দেখাচ্ছি। নেক্সট ধাপে কি হয়? ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে ফার্স্ট ডিএনএ যুক্ত হয় এবং ফাজের প্রোটিন সম্পূর্ণরূপে তৈরি হয়ে থাকে। এরপরে কি হয়? ব্যাকটেরিয়ার মধ্যে ফাজের ডিএনএ সমেত রেপ্লিকেশন হয় এবং অনেকগুলি ফার্স্ট ডিএনএ তৈরি হয়। ফার্স্ট ডিএনএ এবং ফার্স্ট প্রোটিন, ফার্স্ট ভাইরাসের প্রোটিন এবং ডিএনএ।
নেক্সট কী হয়, ব্যাকটেরিয়া প্রতিটি ফার্স্ট প্রোটিনের মধ্যে ডিএনএ প্রবেশ করে এবং লাইসিস করে অণুগুলো ফার্স্ট বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এতটা বোঝা গেল। এবার কখনো কখনো এরকম হতে পারে যে যখন ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে মিলিতভাবে রেপ্লিকেশন হয়েছিল, তখন ফাজের ডিএনএ আলাদা হওয়ার সময় এরকম হতে পারে যে ফাজের মধ্যে ব্যাকটেরিয়াফাজ, যে ব্যাকটেরিয়াফাজ তৈরি হলো অনেকগুলো, তার মধ্যে ফাজের ডিএনএ এবং সামান্য কিছু ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে যেতে পারে। এরকম হয় এই ফাজের ডিএনএর মধ্যে এই ব্যাকটেরিয়ার কিছুটা ডিএনএ আছে। এবারে এই ফাজ নতুন অন্য কোনো, এটা সেকেন্ড অন্য কোনো ব্যাকটেরিয়াকে আবার যদি বিদ্ধ করে, এর মধ্যে ফাজের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ আছে, এটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। নেক্সট কী হতে পারে, ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ এবং ফাজের ডিএনএ, তার সঙ্গে কিছুটা ব্যাকটেরিয়ার ডিএনএ। এবার এই ব্যাকটেরিয়া, সেকেন্ড যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ এবং এই ফাজের বহন করে নিয়ে আসা ব্যাকটেরিয়ার এই ডিএনএ, এটা এর সঙ্গে যুক্ত হতে পারে, হয়ে যে ব্যাকটেরিয়া তৈরি হলো তার জেনেটিক রিকম্বিনেশন হলো, তার এই ব্যাকটেরিয়ার জেনেটিক রিকম্বিনেশন ভাইরাসের মাধ্যমে হলো। যখন ব্যাকটেরিয়ার জেনেটিক রিকম্বিনেশন ভাইরাসের মাধ্যমে ঘটে তখন সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে।